স্টেজ শোয়ে বিশ্বাসী কিন্তু বেঙ্গল ট্যুরে নয়। এটা কেন? তুমি যদি স্টেজ শোয়ে বিশ্বাসী, মানে বেঙ্গল ট্যুরে বেঙ্গল নয়। ট্যুর কাইন্ড অফ যে তুমি ছবিটাকে নিয়ে সারা বাংলায় ঘুরলে বা ইয়ে করলে এটাতে বিশ্বাসী নয়। বাট তুমি শীতকালে স্টেজ শো করো। আগে এটা অনেকটা জায়গা করে নিয়েছিল, আগেকার সরকারের যারা মানুষরা ছিল তারা জায়গা করে নিয়েছিল। বাট যেটা 'চেঙ্গিজ' হলো, 'রাবণ' হলো, এত কমার্শিয়াল ছবি। তোমার কমার্শিয়াল ছবি করার পরে কিন্তু বাংলায় প্রচুর কমার্শিয়াল ছবি হয়েওছে। তো এখন 'দেশু 7'ও হচ্ছে। তো তোমার মনে হয় না কখনো যে জিকো আবার এরকমভাবে ফিরুক? সকলে বলে এত বেশি করে। এই জুটি ব্যাপারটা এখন আরো বেশি করে উঠেও আসছে। ওই যে জিতের উত্তরও ভালো ছিল না, তোমার প্রশ্নও ভালো ছিল না, সেগুলো রিচ কম হবে। কি মনে হচ্ছে আমি বিপ্লবী না ডাকাত? জঙ্গলে হায়না আর শিয়ালের উৎপাত বেড়েছে, তাই সিংহকেই আসতে হলো। টলিউডের ওয়েলকাম, দ্য লায়ন। কেমন আছো? ২ বছর বাদে জিদ্দা। লায়ন, বাপরে বাপ। অনন্ত সিংহ হয়ে আসি সেটা জানি, বাট এই সিংহর মানে কি লায়ন? তুমি তো লায়ন করতে করতে মানে সেটার আপডেট নেই আপাতত। তো যাই হোক, সেটা আমরা গেলাম না। বাট এই যে ২ বছরের গ্যাপ নিলে এতটা, মানে গ্যাপ কেন? মানে এতটা তুমি বলিউডে চলে গিয়েছো এরকম সবাই না, বলাবলি করছে। আমি একটা কাজ পেয়েছিলাম হিন্দিতে, অ্যান্ড আমার মনে হয়েছিল এটা ভালো একটা কাজ। নেটফ্লিক্স, ফ্রাইডে ফিল্ম ওয়ার্কস, নীরজের হাউসের খাকি মতন একটা ফ্র্যাঞ্চাইজ, তাই আমি করেছিলাম। বা ২ বছরের গ্যাপটা হয়ে গেছে, এটা ভাগ্যক্রমে হয়ে গেছে। আমার সেরকম কোনো ইচ্ছে নেই যে আমার ছবি দু দু বছর পরে আসুক। আমি চাই যে বছরে ২টো বা ৩টে করে সিনেমা আসুক, বাট সেটা হয়ে ওঠেনি। আগামী দিনে চেষ্টা করব যাতে আহ, বছরে 2টো অ্যাটলিস্ট করতে পারি। কিন্তু অনেকটা ডিপেন্ড করে কি ধরনের সাবজেক্ট আমার কাছে আসছে তার উপরে। সাবজেক্ট যদি ভালো হয় তাহলে আমি বেশি বেশি করে কাজ করতে পারি, বাট সাবজেক্ট যদি না মনের মতন হয় তখন একটু অপেক্ষা করা ভালো। আদারওয়াইজ আজকের দিনে যেই অবস্থা হয়েছে, আহ, ভালো কন্টেন্ট যদি না হয় মানুষ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে একটুও সময় লাগায় না। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। কোনো দর্শক বলছে বিপ্লবী, কোনো দর্শক বলছে ডাকাত। তুমি তো প্রশ্ন ছুড়ে দিচ্ছ সোশ্যাল লেভেলে। তুমি এই চরিত্রটাকে কি হিসাবে দেখছো? বা কি তোমার মনে হয়? আমার কাছে ভীষণ এক্সাইটিং একটা চরিত্র। আমি যখন গল্পটা শুনেছিলাম তখন আমার মনে হয়েছিল বাহ, এটা একটা ভালো ভালো গল্প। এবং এই গল্পের মধ্যে যেইভাবে অনন্তর চরিত্রটা ইভলভ হয়ে ওঠে সেটা আমাকে ভীষণভাবে এক্সাইট করেছিল। আর আমি আপাতত নিজের মুখে তো ডেফিনেটলি বিপ্লবী না ডাকাত কি আছে সেটা বলতে পারবো না, চাইবোও না। মানুষ যখন সিনেমা রিলিজ করবে, দেখবে, তারাই বিচার করবে। আচ্ছা, তোমার হিরো ইমেজ, মানে একটা অরা, একটা বিরাট লার্জার দ্যান লাইফ ব্যাপার এই ছবির ভিতরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোথাও গিয়ে কি সেই ইমেজটা ব্রেক করো এই ছবি দিয়ে? তোমাদের অনেকদিন বাদে ক্রান্তি ফিরছে। না, লার্জার দ্যান লাইফ ব্যাপারটা ভরে ভরে আছে, কারণ অনন্ত সিংহ আহ, সে বাস্তব জীবনেও একদম লার্জার দ্যান লাইফ একটা চরিত্র ছিল। তার টোটাল জীবনযাত্রার সম্পর্কে যখন পড়লাম আমি, তখন আমার মনে হলো যে না, এটা একদম মিস করা উচিত নয়, এই গল্পটা মানুষের সামনে তুলে ধরা উচিত। এবং লার্জার দ্যান লাইফ ব্যাপারটা একটুও মিসিং নেই, এন্টারটেনমেন্টও একটুও মিসিং নেই। অন্য রকমের বটে, কারণ গল্পটা অন্য রকমের, কারণ চরিত্রটা অন্যরকম, আর সেটা এই অন্যরকম ব্যাপারটা কিন্তু আহ, আমি চেষ্টা করি আমার প্রতিটা ফিল্মে প্রতিটা চরিত্র যেন এটা থাকে। আমি যখন খাকি করেছিলাম তখন অনেকেই বলেছিল যে অর্জুন মৈত্রকে একদম অন্যরকম লেগেছে, এই জিতকে আমরা আগে দেখিনি। সিমিলারলি আমি যখন এর আগের ছবিগুলো করেছিলাম তখন অনেকেই বলেছে, যেরকম বুমেরাং করেছিলাম সেটা আলাদা। যখন আমি আহ, আহ, শেষ থেকে শুরু করেছিলাম অনেকে আমাকে বলেছিল যে আমাকে নাকি বাংলাদেশি একদম মনে হচ্ছিল, মাহিদ। তো সেই অন্যরকম ব্যাপার চেষ্টাটা সবসময় যে কোনো শিল্পীরই থাকে। কখনো আমরা পারি, কখনো পেরে উঠি না। বাট এই ফিল্মের ক্ষেত্রে যদি মানুষের মনে হয় যে হ্যাঁ এটা একদম অন্যরকম, আই এম হ্যাপি অ্যাবাউট ইট। যেটা 'চেঙ্গিজ' হলো, 'রাবণ' হলো, এত কমার্শিয়াল ছবি। তোমার কমার্শিয়াল ছবি করার পরে কিন্তু বাংলায় প্রচুর কমার্শিয়াল ছবি হয়েওছে। তো এখন 'দেশু 7'ও হচ্ছে। তো তোমার মনে হয় না কখনো যে জিকো আবার এরকমভাবে ফিরুক? সকলে বলে এত বেশি করে। এই জুটি ব্যাপারটা এখন আরো বেশি করে উঠেও আসছে। তোমার কখনো মনে হয়নি যে এরকম একটা লার্জার দ্যান লাইফ মেইনস্ট্রিম ছবি আবার আসুক? না, গল্প এলে নিশ্চয়ই হবে। এবং আমরা সবাই মেইন স্ট্রিম সিনেমার প্রোডাক্ট। তুমি যেটা বলছিলে যে আমি করি তারপরে অনেকে করছে, তা নয়। সবসময় তাই করেছে। মাঝখানে কিছু ইন্ডাস্ট্রির সব শিল্পীরাই অন্য ধারার গল্পগুলোতে একটু ফ্যামিলি ড্রামা, একটু স্মল টিকিট ফিল্মসের দিকে চলে গেছিল। বাট মেইন স্ট্রিম ফিল্মই কিন্তু বেশিরভাগ দর্শকের সাথে জোড়ে। গ্রাম বাংলা থেকে শুরু করে শহর, সব জায়গায়, শহরতলি, মফস্বল, ডিস্ট্রিক্ট, সব জায়গায় মানুষের সাথে মেইন স্ট্রিম সিনেমাই কানেক্ট করে। তো ওই সিনেমারই প্রোডাক্ট আমি।
আমি ওই দর্শকের সাথে এতদিন ধরে কানেক্ট করে এসেছি, তো তাদের থেকে আমি কোনোদিন আমার প্রোডাক্ট থেকে বঞ্চিত রাখতে চাইনি তাদেরকে, আমি নিজেও বঞ্চিত থাকতে চাইনি। আমার মনে হয়েছিল যে আমার ফিল্মগুলো এমনই হওয়া উচিত যেগুলো সব ধরনের মানুষের কাছে পৌঁছতে পারবে, সেই ক্ষমতা যাতে রাখে। কখনো কখনো অগেন ম্যাটেরিয়াল রাইট হলে কানেক্ট করে, ম্যাটেরিয়াল রাইট না হলে ফেল করে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। যেহেতু ভয়েস মডুলেশন করেছো প্রত্যেকটা লুকের জন্য, নটা লুক, এতগুলো ভয়েস মডুলেশন, এটা যদি একটুখানি বলো। লুকগুলো নিয়ে তো তুমি অলরেডি সেদিনকে আমি জিজ্ঞেস করেছিলাম তোমার ট্রেলার লঞ্চে, তুমি বলছিলে যে সোমনাথ কুণ্ডুর সাথে বসে পুরো এতগুলো লুক তৈরি করা, বাট এতগুলো লুকের জন্য আলাদা আলাদা ভয়েস তৈরি করা, এইটা কতটা চ্যালেঞ্জিং ছিল? ওটাই তো একটা শিল্পীর কাজ। আমি একজন শিল্পী হিসেবে তো আমার ওটাই দায়িত্বের মধ্যেও পড়ে, আর ওটা আমার কাছে একটা এনজয়েবল ব্যাপারও। কারণ আমরা তো আহ, চেষ্টা করে আসি যে প্রতিটা গল্পে একটা নতুন চরিত্র হয়ে বাঁচি। একজন শিল্পীর জীবনে তাই তো এক্সাইটিং ব্যাপার থাকে যে একটা জীবনে তারা অনেকগুলো জীবন বাঁচতে পারে। এখানে একটা সিনেমার মধ্যে আমি অনেকগুলো জীবন বাঁচার সুযোগ পেয়েছি, তো সেগুলোকে তুলে ধরার চেষ্টা করে, ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু অভিনেতা জিদ্দা ফিরছে, এই ব্যাপারটা খুব বেশি করে উঠেছে। তোমার এটা কোথাও কি কষ্ট হয় না বলো? তুমি রাবণও এত মানে মেন স্ট্রিম ছবিকে অভিনেতার তথাকথিত সো কল্ড যারা নিউজ মিডিয়া রয়েছে বা যারা পেপার্স লেখে, তারা না একটুখানি হ্যাটা করে। বাট এই যে এবারে তোমাকে এত বেশি সেলিব্রেট করছে বিকজ তোমার ওই এত ভালো অভিনেতা সত্তাটা কোথাও গিয়ে সামনে আসে, এইটা নিয়ে তুমি কি বলবে? না, জীবনে চলার পথে মানুষকে সব রকমেরই কথা শুনতে হয়। ভালো কথাও শুনতে হয়, খারাপ কথাও শুনতে হয়। খারাপ কথা যদি কনস্ট্রাকটিভ হয়, যদি ওটা আম, মানুষের বেটারমেন্টের জন্য বলা হয়, সেগুলোকে মাথা পেতে মেনে নেবো। যেগুলো সেগুলো মজা পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য, কাউকে ছোট করার জন্য হয়, সেগুলোকে আমি খুব একটা গ্রাহ্য করি না। এবং ভালো কথা ডেফিনেটলি আমরা সেই চেষ্টাটাই করে আসি যে ভালো কাজ কি করে করব, কি করে মানুষের কাছে পৌঁছবো। দ্যাটস ইট। অভিনেতা জিৎ ফেরার কথা তুমি যেটা বলছো, অ্যাগেন লট ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল। তুমি কি ধরনের গল্পের সাথে জুড়ছো, কি ধরনের কাজ করছো, তার উপরে ডিপেন্ড করছে। অভিনয় তো আমরা সব ফিল্মের মধ্যেই করি, অ্যান্ড কোনো কোনো সময় ম্যাটেরিয়াল যদি ভালো থাকে তখন মানুষের মনে সেটা জায়গা করে নেয়। তুমি যেরকম ভিডিও বানাও, সেই ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং কোয়েশ্চেন যদি থাকে, ইন্টারেস্টিং আনসার যদি থাকে, সেটা জিতকে নিয়ে 5 বার যদি ভিডিও বানাও, 5 বারের রিচ আলাদা আলাদা হবে। যদি একবার মনে হয় যে হ্যাঁ, জিৎ কোনো কোনো জায়গায় ভালো উত্তর দিয়েছে বা তুমি ভালো প্রশ্ন করেছো, সেটার রিচ হয়তো বেশি হবে। যেটার তুমি দেখবে যে জিতের উত্তরও ভালো ছিল না, তোমার প্রশ্নও ভালো ছিল না, সেগুলো রিচ কম হবে। তো অল ডিপেন্ডস অন হাউ দ্য ম্যাটেরিয়াল ওয়াজ। থ্যাংক ইউ। আচ্ছা জিদ্দ, এবারে রবি কিনাকির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পথিকৃৎ বসু তোমার সব থেকে বলা চলে, তোমাদের জুটিটা আর কি সব থেকে হিট রবি কিনাকির সাথে। রাইটার তোমাকে সেলিব্রেট করছে রীতিমতো বিভিন্ন মেটা ডায়লগ নিয়ে। তো তোমার কিরকম লেগেছে এই যে ক্রান্তি ফিরছে, এই যে জঙ্গলে হায়না শিয়ালের উৎপাত বেড়েছে তাই সিংহকেই আসতে হলো, তোমাকে কাইন্ড অফ টলিউডের সিংহ বলা হয়, লায়ন একটা ভাইব দেওয়া যায়। তো তোমার এইটা নিয়ে কি মনে হয়েছে এই যে এই টিমটার সাথে কাজ করে, একদম নতুন টিম? সময় যখন মানুষ অনেকটা স্পেন্ড করে না ইন্ডাস্ট্রির মধ্যে, তখন আমরা আস্তে আস্তে প্রবীণের দিকে যাচ্ছি এবং নবীনরা আরো উঠে আসছে, তাদের সাথে জোড়ার সুযোগ পাচ্ছি। রবি কিনাগিকে অনেকদিন অ্যাসিস্ট করেছিল প্রতিকৃত, আমি তখন ওকে চিনতাম, এবং একটা সিনেমায় আমার বন্ধুর চরিত্রেও প্লে করেছিল, ফাইটারে। আওয়ারাতে তোমার ফাইটারে বোধহয়, আমার যতদূর আওয়ারা মনে আওয়ারা আহ, আওয়ারাতে তোমার মানে এতে ছিল। সহকর্মী ছিল, ওখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। বাট আমার মনে হয় যে ফাইটারেও আমার একটা বন্ধুর ভূমিকা ছিল, তুমি একটু দেখে নিও, না, আমার মনে হয় তাই। আওয়ারাতেও তোমার একটা পেতে বন্ধুর ছিল। রোলে ছিল, হতে পারে, তাহলে আমি ভুল করছি হয়তো। বাট আমার যতদূর মনে পড়ছে যে ফাইটারে একটা আমার বন্ধুর রোলেও ছিল। তো এটা তো আহ, জীবনের চলার পথে হতেই থাকে। আর দ্যাটস অ্যাবসলিউটলি ওকে। আমি তো চাইবো যে আর অনেক অনেক বছর কাজ করি, যাতে প্রতিকৃতের যে অ্যাসিস্ট্যান্ট আছে সেও যেন আমাকে নিয়ে সিনেমা বানায়। ডিকেটস এর পর ডিকেটস যাচ্ছে তুমি আরো, এই যে আমি তো মানে চাইবো, ইয়া। ধরে রাখছো, এটাও একটা বিষয়। এই যে নতুন সরকার এলো, তাতে তোমার রিলিজের কোনো বেনিফিট দেখতে পাচ্ছ? না, এখনো সরকারের মধ্যে মানে প্রথম কথা, ফিল্মের রিলিজ নিয়ে সরকারের কোনো ইনভলভমেন্ট থাকা উচিতও নয়। আহ, আগে এটা অনেকটা জায়গা করে নিয়েছিল, আগেকার সরকারের যারা মানুষরা ছিল তারা জায়গা করে নিয়েছিল। বাট আমার মনে হয় যে এটা এই রিলিজ নিয়ে গভর্নমেন্টের এখানে there should not be any interference, there should not be any kind of involvement. তো আমি বলবো না যে এখানে কোনো সুবিধা অসুবিধা হচ্ছে। ইট ইজ জাস্ট আ নর্মাল থিং। আর এখনো সরকারের মধ্যে বাকি জিনিসগুলো গঠন করার জন্য তাদের টিদিং ইস্যুস চলছে, টিদিং প্রবলেম চলছে। তারা এখনো জিনিসগুলোকে স্টেবলও করতে পারেনি। যখন স্টেবল হবে তখন জানা যাবে। বাট আমার মনে হয় সরকারের কোনো রকম ভাবে সাপোর্ট যদি আসে ভালো কথা, বাট ইন্টারফারেন্স থাকা উচিত নয়। আচ্ছা, অনেকে বলছে এটা জিদ্দার কামব্যাক মুভি। তো
এইটাকে নিয়ে তোমার কি মনে হচ্ছে যে এটা তোমার তোমার কি মনে হচ্ছে যে এটাই তোমার কামব্যাক মুভি নাকি অন্য কিছু তুমি প্ল্যান করছো? এটা একটা ভালো সিনেমা হয়েছে এইটুকুই বলতে পারি, এবং কামব্যাক কিনা সেটা মানুষ বলবে। এবং আহ, আমার জীবনে আমি এরকম অনেকবার শুনেছি যে হ্যাঁ এটা আমার কামব্যাক, এটা আমার কামব্যাক হলো। এটা আমি অনেকবার শুনেছি, তো আমার কাছে ভালো ভালো কাজ করে যাওয়াটাই আমার প্রচেষ্টা থাকবে সবসময়। অ্যান্ড কোন ফিল্মটা মানুষের মনে জায়গা করছে, কোনটা থেকে যাচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাকি কামব্যাক অ্যান্ড গোয়িং ব্যাক, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। জিদ্দা 9 বছর হয়ে গেল, তুমি এত ভালো রাইটার, তুমি বস টুটা এত ভালো লিখেছিলেন, বস 3 আসছে না, তুমি কিছু তো প্ল্যান করো। মানে আমরা তো এত করে চাইছি তোমার থেকে। সেরকম ধরনের কিছু পাচ্ছি না, মাথায় আসছে না। মাথাও অনেক কিছু নিয়ে এঙ্গেজ থাকছে, অনেক কিছু নিয়ে ইনভলভ থাকছে। বাট ডেফিনেটলি বস 3 আমাদের মাথায় আছে। আমরা চাইছি, আমার কয়েকবার রাইটার্সদের সাথে বসেছি, ডেভেলপ করার চেষ্টাও করছি। যেদিন ডেভেলপ হয়ে যাবে আমরা সঙ্গে সঙ্গে বস 3 অ্যানাউন্স করবো। আচ্ছা, তোমার অ্যাকশন মানেই তুমি, আর তুমি অ্যাকশনটাকে খুব এনজয়ও করো। তো রাইটার অদ্রদাও বলছিল, তারপরে সকলেই বলছিল যে তুমি অ্যাকশনের কোনো জিনিস ছাড়তে চাওনি। তো বাজেট বেড়ে যাওয়ার কখনো ভয় হয় না? কখনো মনে হয় না যে তুমি যেহেতু ইটসেলফ প্রডিউসার, তো সেখানে তোমার বাজেটটাও বেড়ে যাচ্ছে ওদিক দিয়ে, সেটাও কখনো তোমার মনে হয় না যে ভয় হয় না? বা অ্যাকশনটাকে নিয়ে যদি একটু কিছু বলো, রিলাবরেট করে, কারণ স্টান্ট শিবা তিনি অ্যাকশন করছেন তার ছেলে খুব কেভিন। দারুণ অ্যাকশন মাস্টার পেলাম আমরা এবারে স্টান শিবাকে। এবং সে হঠাৎ করেই তার জোড়া এই ফিল্মের সাথে, তার আগে তার ছেলের করার কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে স্টান শিবা এলো। এবং তার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আমাদের ফিল্মের ক্ষেত্রে অনেকটাই কাজে লেগেছে। এবং আমার মনে হয় যে অ্যাকশনস মানুষ খুব এনজয় করবে। আর আমার কলিগ যারা এই সিনেমার সাথে আছে তারা অনেকেই হয়তো অনেক অনেক রকম ভাবে আমাকে দেখে। কেউ ভাবে যে আমার অ্যাকশনের প্রতি আমার ইন্টারেস্ট আছে, তা নয়। আমি সিনেমা ব্যাপারটাই এনজয় করি, আমি অ্যাক্টিং ব্যাপারটা এনজয় করি। আমার কাছে অ্যাকশন দৃশ্যকে আমি যেভাবে অ্যাপ্রোচ করি, অন্যান্য দৃশ্যকে আমি সেইভাবেই অ্যাপ্রোচ করি। আর আমরা একটা বাজেট ধরেই ফিল্মটাকে স্টার্ট করেছিলাম, তার থেকে ডেফিনেটলি একটু বাজেট বেড়েছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। অ্যাকশন ফিল্ম বা এই ধরনের বিগ স্কেল ফিল্ম যখন তৈরি করা হয়, তার একটা বড় বাজেটই থাকে। এবং আগেন অ্যাজ আই সেড কি আমরা মেন স্ট্রিম সিনেমায় মানে হচ্ছে যে বেশিরভাগ মানুষের সাথে যে ফিল্মগুলো কানেক্ট করতে পারবে সেগুলোই মেন স্ট্রিম সিনেমা হয়। আর বেশিরভাগ মানুষের সাথে কানেক্ট করা মানে বেশিরভাগ মানুষের ভালোবাসা পাওয়া, তাদের মনে জায়গা করা, এবং বেশি ব্যবসা, দুটোই। যে স্টেজ শো করছো তুমি, সেখানে বলেছো অলরেডি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কথা। তো তুমি স্টেজ শোয়ে বিশ্বাসী, কিন্তু বেঙ্গল ট্যুরে নয়। এটা কেন তুমি যদি স্টেজ শোয়ে বিশ্বাসী, মানে বেঙ্গল ট্যুরে বেঙ্গল নয়। ট্যুর কাইন্ড অফ যে তুমি ছবিটাকে নিয়ে সারা বাংলায় ঘুরলে বা ইয়ে করলে, এটাতে বিশ্বাসী নয়। বাট তুমি শীতকালে স্টেজ শো করো, সেখানে তুমি তুমি অলরেডি কি অ্যাভেলেবেল দেখেছো থাকো। স্পাইডারম্যানের হিরোর নাম কি? টম হল্যান্ড। টম হল্যান্ড কি সব দেশে দেশে সব জায়গায় জায়গায় গিয়ে ফিল্মকে প্রমোট করে? না। তাহলে ফিল্মকে প্রমোট করার অনেক ধরন থাকে। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা মানুষের কাছে পৌঁছে দেব যে হ্যাঁ এই সিনেমা আসছে। সেই পৌঁছানোর মাধ্যমটা অনেক রকম ভাবে হতে পারে। কেউ হয়তো নিজে গ্রামে গ্রামে, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে গিয়ে বলে, কেউ হয়তো অন্য প্রচারের মাধ্যম খুঁজে নেয় আর সেগুলোকে পৌঁছে দেয়। নট নেসেসারিলি দ্যাট অ্যাক্টার্স অর ট্যালেন্টস দে হ্যাভ টু গো অ্যান্ড দে হ্যাভ টু প্রমোট, নট নেসেসারি। আমি সেটাতে বিশ্বাস করি না। আমার মনে হয় মানুষের কাছে পৌঁছে দেওয়াটা ইম্পর্টেন্ট, কিভাবে পৌঁছচ্ছে দ্যাটস নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, যেদের লাস্ট একটাই প্রশ্ন করবো, সেটা হচ্ছে টোটা রায়চৌধুরী। ট্রেলারে আমরা একটু কম পেয়েছি তাকে। তো তুমি যদি বলে জিৎ ভার্সেস টোটা, এই ব্যাপারটা কি হতে চলেছে? ভীষণ ইন্টারেস্টিং আছে। এবং টোটা সাথে আমি প্রথমবার কাজ করলাম। আমি জানতাম যে টোটা একজন ভীষণই সিনসিয়ার, ভীষণই ডিসিপ্লিনড একজন অ্যাক্টর। এবং টোটার ব্যাপারে আমি স্ট্রংলি রিকমেন্ড করেছিলাম আমাদের টিমকে যে হ্যাঁ তোমরা, এই কাস্টিংটা নিয়ে আমাদের একটু চলছিল স্ট্রাগল। তো একটা পয়েন্ট ইন টাইমে টোটার জন্য আমি রিকমেন্ড করেছিলাম। এবং টোটা দুর্দান্ত কাজ করেছে। আর আমি যেমনটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেটার টোটা কাজ করেছে। এবং আমাদের টিমে অনেকেই আছেন যারা হয়তো টোটাকে নিয়ে খুব বেশি কনফিডেন্ট ছিলেন না, তারা সবাই নিজেদের মতামত চেঞ্জ করে ফেলেছেন ছবিটা দেখার পরে, টোটাল কাজ দেখার পরে। থ্যাংক ইউ জিদ্দা, তুমি জাস্ট 2 বছর বাদে আর ছবি করো না, এইটাই চাইবো তোমার না থেকে। না, আমিও চাই না। প্লিজ। আমি চাই যে এই সিনেমা মানুষ হলে এসে ভরে ভরে দেখুক, সবাইকে নিয়ে দেখুক এবং ভীষণভাবে আনন্দ পাক। এবং এই সিনেমাটাকে অনেক সাফল্যের পাইয়ে দিক, অনেক সাকসেস পাইয়ে দিক এই ফিল্মকে। আর যদি এই ফিল্মটা ভীষণভাবে সাকসেস পেয়ে যায় তাহলে আরো অনেক অনেক বেশি ছবি হবে। থ্যাংক ইউ জিদ্দা, লাস্ট তুমি দর্শকদের উদ্দেশ্যে বলে দাও তোমার ছবি দেখার জন্য। 14th অগস্ট আমাদের ফিল্ম রিলিজ করছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবং আহ, আমরা চাই যে দর্শক সিনেমা হলে আসুক এবং তারাই বিচার করুক যে অনন্ত সিংহ আসলে কি ছিল, বিপ্লবী না ডাকাত। সবাই আসবেন, সপরিবারের সকলের সাথে এই সিনেমা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।